রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের একটি কেমিক্যাল গোডাউনে আগুনে 9 জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ আরও অন্তত 8 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তাদের স্বজনরা। নিখোঁজদের খোঁজে ঘটনাস্থল ও বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করছেন স্বজনরা। অনেকেই আবার নিখোঁজ স্বজনদের ছবি হাতে কান্নায় ভেঙে পড়ছেন। অগ্নিকাণ্ডে হতাহত ও নিখোঁজদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে অগ্নি দুর্ঘটনা কবলিত স্থান ও আশপাশের সড়ক। মঙ্গলবার বিকেলে শিয়ালবাড়িতে অগ্নি দুর্ঘটনা কবলিত স্থান ও আশপাশে এমন চিত্র চোখে পড়ে। মালিকের সাথে যোগাযোগ করছি, মালিক বলতেছে যে কেউ মারা যায় নাই, সবাই আছে, কিন্তু 5 জনের ফোন নাম্বারও বন্ধ, এই লোকও পাইতেছে না। তার সাথে আমার স্বামীও আছে। ঢাকা মেডিকেল, সরতি, ইবনে সিনায়, আপনার এই ইসলামী, এদিকে ছোটখাটো যত হসপিটাল আছে এরা জেনে যাইতে কইতেছে হয়ে গেছি। কোনো জায়গায় আমার স্বামী নেই, কোনো জায়গায় নেই, এরা কিছুই কইতে পারে না। কথা হয় না, ওই ফোন দিয়েছি, ওই যে আগুন আগুন করে চিল্লাইছে, ওই শেষ। বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবি আদায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরুর পরপরই তা পুলিশের বাধার মুখে পড়েছে। ব্যারিকেড দিয়ে রাস্তায় আটকে দেওয়া হয়েছে তাদের। মঙ্গলবার বিকেল 4:15টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে রওনা দেন শিক্ষকরা। তবে হাইকোর্টের কাছাকাছি যেতেই তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন শিক্ষকরা। এদিকে পুলিশ ও শিক্ষকদের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শিক্ষকদের আর সামনে এগোনোর চেষ্টা করতে নিষেধ করেছে পুলিশ। তাদের সেখানে বসে যাওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করতে শোনা যায়। শিক্ষকরা বলছেন তাদের যৌক্তিক দাবি মেনে নিতে অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ে টালবাহানা শুরু করেছে। তারা সচিবালয়ে যাবেন এবং যতক্ষণ না প্রজ্ঞাপন জারি করা হবে ততক্ষণ সেখানে অবস্থান করবেন। প্রয়োজনে সচিবালয়ে ঘেরাও করে হলেও তারা দাবি দাওয়া আদায় করেই ঘরে ফিরবেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া 13 লাখ রোহিঙ্গার জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট এখনও রোমভিত্তিক জাতিসংঘ সংস্থাটির অগ্রাধিকারের তালিকার শীর্ষে। মঙ্গলবার ইতালির রাজধানী রোমের এক হোটেলে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে মূলত রোহিঙ্গা সংকট, গাজা ও সুদানের দুর্ভিক্ষ পরিস্থিতি এবং বৈশ্বিক ক্ষুধা মোকাবেলায় তহবিল সংগ্রহের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। কার্ল স্কাউ গত 15 মাসে অধ্যাপক ইউনুসের নেতৃত্ব ও বিশেষভাবে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ ফেরাতে তার প্রচেষ্টার প্রশংসা করেন। শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ আরএফএলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেছেন, দেশের পণ্যের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড বা মান প্রণয়ন করা হচ্ছে অনেক ক্ষেত্রে সেটি বিশ্বের অন্য উন্নত দেশগুলোর মানের সঙ্গে মিলছে না, যে কারণে পণ্য রপ্তানি ব্যাহত হচ্ছে। তিনি বাংলাদেশের পণ্য, সেবা বা প্রক্রিয়ার মান নির্ধারণ করা একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে আন্তর্জাতিক মানের পণ্যমান প্রণয়নের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন। সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প সচিব ওবায়দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি AHM শফিকুজ্জামান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল হাসিব চৌধুরী ও BSTI মহাপরিচালক SM ফেরদৌস প্রমুখ। যত BSTI মানুষগুলো কমিটেড হবেন তত কিন্তু দেশ অবশ্যই এগিয়ে যাবে এবং দেশ কিন্তু দ্রুত ভালো করবে। আমি জানি যে আমাদের মহামান্য সরকার, আমাদের জাতীয় সরকার, তারা BSTI এর পিছনে ব্যাপক বিনিয়োগ করেছে। এই বিনিয়োগ আমরা কাজে লাগাতে চাই। মালয়েশিয়াতে এক্সপোর্ট করি জাকির হালাল, কিন্তু বাংলাদেশের হালালকে কিন্তু তারা এখনো মানছে না। মই হালাল ইন্দোনেশিয়াতে, তারা কিন্তু আমাদের হালালকে মানছে না। সো এখন ফেরদৌস সাহেব, আমরা কাজ করব এবং আমরা এমনভাবে কাজ করব যেন আমাদের এই হালাল অথরিটির সমস্ত হালালের সার্টিফিকেট, যেন বাংলাদেশ শুড বি দ্য কাস্টোডিয়ান অফ হালাল। ভারতে যখন আমাদের পণ্য সামগ্রী যায়, প্রত্যেকটি বার আমাদের পণ্য সামগ্রীর টেস্টিং হয় এবং যদি আমাদের ল্যাবগুলো যদি আরো ভালোভাবে অ্যাক্রেডিটেশন হয়, আমরা কিন্তু নিবিড়ভাবে কাজ করতে পারবো এবং উত্তর আমরা এগিয়ে যাব। বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে BSTI যেন বিচরণ করে, যা যা স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডে বিচরণ করবেনই। যেই স্ট্যান্ডার্ডগুলো নাই, অনুগ্রহপূর্বক তড়িৎ স্ট্যান্ডার্ডগুলো বানিয়ে নেন,
যেন আমরা আরো মানসম্পন্ন প্রোডাক্ট যেন আমরা আমাদের ভোক্তার হাতে পৌঁছে দিতে পারি। ফুড স্ট্যান্ডার্ড বলেন, ইলেকট্রনিক স্ট্যান্ডার্ড বলেন, আগামী দিনে বাতি স্ট্যান্ডার্ড বলেন, মোটরসাইকেল টায়ার স্ট্যান্ডার্ড বলেন, হেলমেটের স্ট্যান্ডার্ড বলেন, সব কিন্তু ইভলভ করে, সব কিন্তু চেঞ্জ হয়, সব কিন্তু এগিয়ে যায়। আজকে যেটা ঠিক কালকে সেটা নাও ঠিক থাকতে পারে। সো আমি চেষ্টা করব আপনাদের একত্রে কাজের মাধ্যমে, আমি মনে করি বাংলাদেশ আরো সুন্দর বাংলাদেশ আকারে এগিয়ে যাবে। 5 দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত সড়কের এক পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জামায়াতের নেতাকর্মীরা। সেখানে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা। এ সময় কয়েকজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বোঝাচ্ছেন বলে দাবি করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে, সংশোধন না হলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। এদিকে সকালে গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মানববন্ধন পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে মহানগরীর নেতাকর্মীরা মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেন। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন হতে দেখব না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের স্পষ্ট ভাষা, আগামী জাতীয় সংসদ নির্বাচন বিহার ছাড়া এদেশের জনগণ মেনে নেবে না। যেই দিনের মাধ্যমে ওই কারাগারের শৃঙ্খল ভেঙে জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেয়েছেন, সেই দিনের আইনি ভিত্তি রচনা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে দিতে পারি না। বাংলাদেশের ইতিহাসে একটি গণভোট হয়েছিল 21 দিনে, আর একটি গণভোট হয়েছিল মাত্র 17 দিনে, এবং 17 দিন 21 দিনের নির্বাচনের গণভোটে আজ পর্যন্ত কেউ কোনো প্রশ্ন তুলেনি। প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ইলেকশন কমিশনকে বলে আসছি যে এই নির্বাচনে 1 মাসের ভিতরে গণভোট করা সম্ভব। যদি আজকে হচ্ছে অক্টোবরের 14, নভেম্বরের 15 যদি গণভোট হয়, নির্বাচন যদি ফেব্রুয়ারির 16 তারিখ হয়, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 2.5 মাস আমাদের হাতে থাকে। একটি নির্বাচন আগে থেকে প্রস্তুতি চলছে, 2.5 মাস পরে আরেকটি নির্বাচন, এখানে ভেজালের কিছু নাই। জুলাই সনদের বাস্তবায়ন না করে কারো সেফ এক্সিটে নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার দুপুরে এনসিপির নেত্রকোনা জেলার সাংগঠনিক সমন্বয় সভায় এ কথা জানান তিনি। শহরের বড় বাজার এলাকায় সালথি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে জেলা এবং উপজেলা পর্যায়ের সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এখানে যদি বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান আমরা একটা রায় এবং কার্যকারিতা দেখতে পাই, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এনসিপির আলাদা করে কোনো আপত্তি নেই। কিন্তু যদি এমন হয় যে এই বিষয়গুলো, অর্থাৎ জুলাই সনদের আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের প্রক্রিয়া, এরপরে হচ্ছে এই যে আমাদের বিচারিক যে প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি, এই বিষয়গুলো যদি পিছিয়ে যায়, প্যারালালি এটা নির্বাচনের উপরও প্রভাব ফেলবে এবং নির্বাচনে পিছিয়ে যেতে পারে। সো আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ এই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট যারাই আছেন তাদের কাছে আহ্বান করব যে এনসিপি নির্বাচন পিছানোর এই মানসিকতা ধারণ করে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে জনগণের সকল আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে যদি নির্বাচন কেন্দ্রিক চিন্তা হয়। রাকসু নির্বাচনে 17টি কেন্দ্রের প্রতিটিতে 6 রঙের ব্যালট বাক্স থাকবে। 6টি ব্যালটে ভোট দিতে হবে। একজন ভোটারকে ভোট দিতে হবে মোট 43টি। নির্দিষ্ট ঘরে ক্রস চিহ্ন ব্যবহার করে নির্দিষ্ট রঙের ব্যালট বাক্সে নির্দিষ্ট ব্যালটে ফেলতে হবে। দ্রুত ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করতে ভিন্ন ভিন্ন রঙের ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। রাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। এরই মধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করছেন নির্বাচন কমিশন। চলছে কেন্দ্রে কেন্দ্রে বুথ স্থাপনের কাজ। সার্বিক অবস্থা পর্যবেক্ষণে থাকছে 100 সিসি ক্যামেরা। রাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের তথ্য মতে রাকসু নির্বাচনে 23টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 247 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18 জন, জিএস পদে 13 এবং
এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 16 জন। ছাত্রদল ও শিবির সমর্থিত সহ মোট 11টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আমাদের নির্বাচনী প্রস্তুতি একদম শেষ মুহূর্তে এবং কিছু কিছু বিষয়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একটি বিষয়ে এখনও একটু বাকি আছে, সেটা হলো যে ভোট গ্রহণের যে বুথগুলো সেগুলো নির্মাণ চলছে, কারণ এতদিন ক্লাস পরীক্ষা ছিল। গতকাল কয়েকটা বিল্ডিংয়ে হয়েছে, 2টো বিল্ডিংয়ে। আজকে 4টার পরে পুরাদমে শুরু হবে এবং কালকে সারাদিনে সন্ধ্যার পূর্বেই আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নতুন শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। কাঠ, আসবাবপত্র ও রান্নাঘরের ক্যাবিনেট আমদানির ওপর আরোপিত এই শুল্কে যুক্তরাষ্ট্রে গৃহ নির্মাণ ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, যা ইতিমধ্যেই চ্যালেঞ্জপূর্ণ হাউজিং মার্কেটকে আরও চাপে ফেলবে। হাউজিং মার্কেট জানিয়েছে দেশের শিল্প খাতকে সহায়তা করা ও জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এসব শুল্ক আরোপ করা হয়েছে। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফিরে আসার পর থেকে ধারাবাহিকভাবে আরোপ করা খাত ভিত্তিক শুল্কের অংশ। সর্বশেষ ঘোষণায় নরম কাঠ বা সফটউড আমদানির ওপর 10% শুল্ক কার্যকর হয়েছে। কিছু আসবাবপত্র ও রান্নাঘরের ক্যাবিনেটের ক্ষেত্রে প্রাথমিক শুল্ক 25% নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের 1 জানুয়ারি থেকে আমদানিকৃত আসবাবপত্রের শুল্ক হার 30% উন্নীত হবে। একই সময়ে ক্যাবিনেট ও ভ্যানিটি পণ্যের শুল্ক 50% পৌঁছাবে। তবে যুক্তরাজ্যের কাঠ পণ্যের ওপর শুল্ক 10%-এর বেশি হবে না। ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের ক্ষেত্রে সর্বোচ্চ 15% শুল্ক নির্ধারণ করা হয়েছে। 3 দেশই ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় পৌঁছে কঠোর শুল্ক এড়াতে সক্ষম হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন তিনি চলতি সপ্তাহের শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় মূল বিষয়ে থাকবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টি করার উপায়। জেলেনস্কি জানান ওয়াশিংটনে তিনি সেখানে অবস্থানরত ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন, যারা বর্তমানে মার্কিন রাজনীতিক ও কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করছে। তিনি আশা করছেন শুক্রবার ট্রাম্পের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্পও বিষয়টি নিশ্চিত করেছেন। মধ্যপ্রাচ্য সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে এক সংক্ষিপ্ত বিরতির সময় তিনি বলেন, এটি হবে জেলেনস্কির চলতি বছরের জানুয়ারির পর থেকে তৃতীয়বারের মতো হোয়াইট হাউস সফর। শরীয়তপুরের গোসাইরহাট মা ইলিশ রক্ষায় অভিযানে গিয়ে জেলেদের হামলার মুখে পড়েছেন ডামুডা উপজেলার সহকারী কমিশনার ও গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা। মঙ্গলবার উপজেলার আলাউরপুর ইউনিয়নের চর জালালপুর এলাকার মেঘনার শাখা নদী মোস্তফা ঢালের খালের প্রবেশমুখে এ ঘটনা ঘটে। উপজেলা মৎস্য বিভাগ জানায়, আজ সকালে মাছ বিক্রি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডামুডা উপজেলা সহকারী কমিশনার তারিকুল ইসলাম ও গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নীরব। এ সময় ব্যবসায়ীরা ট্রলারে মাছ নিয়ে মেঘনার শাখা নদী মোস্তফা ঢালের খালে প্রবেশ করে মাছ সরিয়ে ফেলে। পরে প্রশাসন ও মৎস্য বিভাগ ট্রলারটি জব্দ করে নিয়ে আসার সময় তাদের ওপর হামলার চেষ্টা চালায় ওই সব ব্যবসায়ীরা। পরে উপজেলা সহকারী কমিশনার ও গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা কৌশলে সেখান থেকে চলে আসেন। শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করেছে জাগো শরীয়তপুর নামে একটি সংগঠনের সদস্যরা। এ সময় প্রায় আধা ঘন্টা পদ্মা সেতুতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকাল 11টার দিকে টোল প্লাজার সামনের সড়ক অবরোধ করেন তারা। এর আগে সকালে একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভকারীদের দাবি, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় ফরিদপুরকে আলাদা বিভাগ করার প্রস্তাব করা হয়েছে, যেখানে শরীয়তপুর জেলাকে অন্তর্ভুক্ত করা হবে। তবে ভৌগোলিক দিক থেকে শরীয়তপুর থেকে ফরিদপুরের তুলনায় ঢাকার দূরত্ব কম। এছাড়া শরীয়তপুরের সঙ্গে ঢাকার শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, ব্যবসা বাণিজ্যের নিবিড় যোগসূত্র রয়েছে। পদ্মা সেতু চালুর পর থেকে সেগুলো আরও সহজতর হয়েছে। তাই শরীয়তপুরবাসী কোনোভাবেই ফরিদপুর বিভাগে যেতে চায় না। আন্দোলনকারীরা শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সামনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। শরীয়তপুরবাসী
একটাই প্রাণের দাবি, আমরা ফরিদপুরে যাব না, আমরা ঢাকায় থাকব, ঢাকায় আছি, ঢাকায় থাকব। এই ঢাকায় থাকার জন্য যদি কঠোর কর্মসূচি দিতে হয় আমরা সেটা দিব। শরীয়তপুরবাসী 2015 সালে ফরিদপুর বিভাগকে প্রত্যাখ্যান করেছে এবং আজকে সেটার সংক্ষিপ্ত কর্মসূচি ছিল 1 ঘন্টা পদ্মা সেতু ব্লক করে সরকারকে সংক্ষিপ্ত আকারে জানান দেওয়া হলো যে শরীয়তপুরবাসীর অভিভাবক শুধুমাত্র শরীয়তপুরবাসী, এখানে অভিভাবক অন্য কোনো আমলা, কোনো ক্যাবিনেট গ্রুপিং মিটিং কিছুই নয়। শরীয়তপুরবাসী ঢাকার সাথে থাকতে চাচ্ছে, ঢাকার সাথে থাকবে এবং এটার যদি প্রজ্ঞাপন এবং সরকারের কোনো ক্লিয়ার মেসেজ না পায়, পরবর্তীতে আমাদের পদ্মা সেতুর যে 22টি জেলা আছে, পদ্মা সেতুর দক্ষিণে সেই 22টি জেলা অচল করতে শরীয়তপুর বাধ্য হবে। ফরিদপুর বিভাগ হোক, আমি আগেও বলছি এখনও বলি, আমরা ফরিদপুর বিভাগে যাব না, আমরা ঢাকা বিভাগে আছি, ঢাকা বিভাগে থাকব। ঢাকা বিভাগে থাকার জন্য যা কিছু করতে হয় আমরা করব। ইনশাআল্লাহ সবাই আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা শান্তিপূর্ণভাবে মোকাবেলা করছি, শান্তিপূর্ণভাবে মোকাবেলা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আমাদের সাংবাদিক ভাইদের সাথে কথা বলার নির্দেশনা নাই। এখানে শান্তিপূর্ণ মানববন্ধন করতে যাচ্ছে তারা, তা আমরা এখানে আছি যাতে কোনো আইন। ধানের বীজ রোপণের পরই চারা গাছে ধরেছে শীষ। স্বল্প সময়ে ধানের ফলন আশায় কৃষিতে বিপ্লব হওয়ার কথা থাকলেও সেটাই কাল হয়েছে কৃষকের কপালে। নিম্নমানের ধানের বীজে আগেই চারা গাছে শীষ ধরায় এবছর ধানের ফলন কমে গেছে আশঙ্কাজনকভাবে। এতে ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ। বরগুনা থেকে নুরুল আহাদ অনিকের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। বিস্তীর্ণ জমিতে দোল খাচ্ছে সবুজ ফসল। স্বল্প সময়ে বীজে ধান আশায় খুশি হওয়ার কথা থাকলেও মলিন মুখ আর হতাশা নিয়ে বসে আছেন কৃষকরা। আশপাশের সব জমির ধানে ফসল এলেও বিবর্ণ শুধু সাউথ এশিয়ান সিডস কোম্পানির উচ্চ ফলনশীল BR22 জাতের ধানের ফসল। গেল বছর পাথরঘাটা সদর ইউনিয়নের কৃষকরা সাউথ এশিয়ান সিডস কোম্পানির উচ্চ ফলনশীল বীজ রোপণ করে ভালো ফলন পেয়েছিলেন। চলতি বছরও তারা একই জাতের বীজ নাসির উদ্দিন সর্দারের কাছ থেকে কিনে রোপণ করেন, কিন্তু বীজ রোপণের 15 থেকে 20 দিনের মাথায় চারায় শীষ আসে। এতে করে 3 মাসে অপরিপক্ক ধান কৃষকদের দুশ্চিন্তায় ফেলেছে। এই জমিতে গেল বছর আমি 40 মণ ধান পাইছি। 40 মণ ধান পাই আমি বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারছি। এবছর আমার এই জমিতে 1 মণ ধানও পামু না। আমি বাচ্চা কাচ্চা নিয়ে কি খামু, কি পরমু, আমি কি হরমু। কৃষকদের অভিযোগ কুড়ার প্রতি অন্তত 40,000 টাকার ক্ষতির সম্মুখীন হলেও তাদের দেওয়া হয়েছে মাত্র 5,000 টাকা করে। তাই যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবি তাদের। আমরা তো সর্বহারা হয়ে গেছি ডান্ডা রুইয়া, এখন আমাদের এই পুরো জায়গা কিল দিয়েছে, সংসারের সর্বোচ্চ আয় ছিল এইটা। এ বিষয়ে ডিলার নাসির উদ্দিন সর্দারের দোকানে যোগাযোগ করলে প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে তিনি স্থান ত্যাগ করেন। বীজ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আমাদের নেই। তদন্ত করে দেখেছি যে কৃষকের এই অভিযোগের সত্যতা পেয়েছি আমরা। যার কাছ থেকে বীজ ক্রয় করেছে বীজ ডিলার, ওনাকে শোকজ করা হয়েছে এবং বলা হয়েছে যে 3 দিনের মধ্যে যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় এবং 3 দিন পরে তাকে রিপোর্ট করতে বলা হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে নিম্নমানের বীজের কারণে প্রায় 90 একর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতি প্রায় 60 লাখ টাকা। মামদুহা রাইসা, জাগো নিউজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শেষ দিনে জমজমাট প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। মঙ্গলবার বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে প্রচারণার এক পর্যায়ে ছাত্রদল ও ছাত্র শিবির মনোনীত প্যানেলের প্রার্থীদের নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল থেকে পরিবহন মার্কেটে প্রচারণা চালাচ্ছেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির। বেলা 11টার দিকে প্রচারণায় সেখানে আসেন ছাত্র শিবির মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ। জাহিদকে দেখে সামনে এগিয়ে আসেন আবির। এসেই তারা বুকে জড়িয়ে নেন একে অপরকে। এ সময় সবাই একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আমরা আসলে ভাসছি না, আমরা উঠছি শিক্ষার্থীদের প্রশংসায়। আমরা এত প্রশংসা পেয়েছি, তাদের এত প্রশংসা পেয়েছি যে আমরা আসলে কৃতজ্ঞ, চিরঋণী। এই প্রশংসা পাওয়ার কারণ আপনারা জানেন, আমাদের প্যানেলের আমরা যারা আছি আমরা কিন্তু যোগ্য, মেধাবী এবং সততার পরিচয় দিয়েই এতদিন কাজ করেছি, শিক্ষার্থী বান্ধব কাজ করে এসেছি। আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে যেগুলো অভিযোগ আছে অলরেডি লিখিতভাবে আমরা ইতিমধ্যে জমা দিয়েছি নির্বাচন কমিশনের কাছে।
আমরা এ নিয়ে আর কাদা সরাসরি করতে চাই না। আজকে যেহেতু প্রচার প্রচারণার শেষ দিন, আমরা প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত থাকতে চাই। পাল্টাপাল্টি অভিযোগ করে সময় নষ্ট করতে চাই না। আমরা যে অভিযোগগুলো প্রশাসনকে দিয়েছি, আশা করি সেগুলো তারা আমলে নিলেই আশা করি এটার পদক্ষেপ। কিশোরগঞ্জের পরীক্ষা দিয়ে নৌকার ফেরার পথে পথ হারিয়ে ফেলেন ৮০ শিক্ষার্থী। সোমবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযানে তাদের উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের এসব শিক্ষার্থী কুলিয়ারচর কেন্দ্র থেকে একটি বড় নৌকায় করে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু হাওরের গভীরে পৌঁছে অন্ধকারে নৌকাটি পথ হারিয়ে ফেলে। দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষার্থীদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্পিড বোট নিয়ে হাওরে অনুসন্ধান শুরু করে। পরে গভীর রাতে তাদের পাওয়া যায়। এ বিষয়ে অষ্টগ্রাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আমিন জানান, উদ্ধারকারী দল শিক্ষার্থীদের নিয়ে অষ্টগ্রামে নিয়ে আসে। রাতে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। অনেক সময় পরীক্ষা পরে যে জল পথে, অনেক সময় শুকনো পথেও পরে, কোনো শিউর হয় না। মাঝে মধ্যে নদী পথে যায়, অনেক সময় পরীক্ষা দিয়ে প্রায় সন্ধ্যা হয়ে যায়, ৫টা ৬টা বেজে যায়। আস্তে আস্তে বাসায় যেতে যেতে ৮টা ৯টা এমনিতে হয়ে যায়। আর আজকে তো ভয়াবহ অবস্থা হয়ে গেছে এমনিতেই। রাস্তায় আপনার রাস্তা ভুলে আর কি, নদী পথে রাস্তা ভুলে এখন নৌকা আর যাইতে পারতেছে না। আমি মনে করি আগামী পরীক্ষা যাতে আমাদের অষ্টগ্রাম অথবা মিটামন বা ইটনা ৩ থানার মধ্যে যে কোনো এক থানায় হয়। আমাদের বাটি অঞ্চলের পরীক্ষার্থীরা এই যে দেখেন ভয়ানক দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। আগামী বছর যেভাবেই হোক প্রয়োজন আমরা আন্দোলনে নামবো। তারপরেও আমাদের পরীক্ষার কেন্দ্র অষ্টগ্রামে রাখবো ইনশাল্লাহ। এই যে সমস্যাটার মধ্যে আজকে আমরা পড়েছি, এটা আজকে নতুন। আমরা গত বছরও ভয়াবহ জ্বরের কবলে পড়েছিলাম। এই বছর আমরা প্রায় বাগেরহাটের কচুয়ায় গভীর রাতে দুর্বৃত্তের হামলায় যুবদল নেতা জাহিদুল ইসলাম মিন্টু নিহত হয়েছেন। সোমবার দিনগত রাতে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, দুই বিয়ের কারণে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সোমবার গভীর রাতে বড় স্ত্রীর সঙ্গে মিন্টুর ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে বাইরে থেকে ৮ থেকে ১০ জন লোক এসে মিন্টুকে মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে বাগেরহাট ২৫০ শহর জেলা হাসপাতালে নেন পরিবারের সদস্যরা। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম হোসেন। গতকাল রাতে আমাদের রাজনৈতিক সহযোদ্ধা মতনাথ জাহিদুল ইসলাম মিন্টু দুর্বৃত্তের হাতে হত্যা খুন হয়েছে। আমরা এই খুনের সঠিক তদন্তের মাধ্যমে এর বিচারের দাবি জানাচ্ছি। মারা গেছে, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি এবং আমরা শুনি যে তার স্বামীর দুই স্ত্রীর কারণে মতবিরোধ থাকার কারণে ঘটনা ঘটে। পরবর্তীতে শুনতে পাই যে বাইরের থেকেও লোকজন পরে ঘরে আসছিল। তবে আমরা এর তদন্তপূর্বক এবং যারা এই ঘটনা ঘটাইছে এবং উপযুক্ত বিচার চাই। জাহিদুল ইসলাম মিন্টু মাদকাসক্ত ছিল। তিনি 2টা বিয়ে করছেন। প্রথম ওয়াইফের সাথে দ্বিতীয় ওয়াইফ এবং তার ঝামেলা চলতেছে। গত রাত্রে প্রথম ওয়াইফের সাথে দ্বিতীয় ওয়াইফের ঝামেলা হয়। পরবর্তীতে 3টা গ্রুপ তৈরি হয়। তো আমরা শুনেছি যে এই পারিবারিক কন্দলেরকে কেন্দ্র করে তিনি খুন হতে পারেন। আমরা এতটুকু জানতে পারছি। আর এখন পর্যন্ত গ্রেপ্তার নাই। আমরা গ্রেপ্তারের জন্য থানা পুলিশ প্লাস ৪৩ বছর পর নিজের জমি ফিরে পেলেন এক ভুক্তভোগী। লক্ষ্মীপুরের রায়পুরে আদালতের রায়ে প্রায় ৩.৫ একর জমি বুঝে পেয়েছেন প্রকৃত মালিক বাহার পাটোয়ারি। দীর্ঘ আইনি লড়াই শেষে মিলেছে প্রতীক্ষিত ন্যায় বিচার। রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে আনন্দের সঙ্গে জমির মালিক বাহার পাটোয়ারিদের সম্পত্তি বুঝিয়ে দেয় আদালতের প্রতিনিধি দল। ৪৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে লক্ষ্মীপুরের রায়পুরে ৪৩ বছর পর প্রায় ৩.৫ একর জমি ফিরে পেলেন প্রকৃত মালিক। সোমবার দিনব্যাপী ঢাক ঢোল পিটিয়ে জমির মালিক বাহার পাটোয়ারিদের বুঝিয়ে দেয় আদালতের প্রতিনিধি দল। রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আয়ুব পাটোয়ারির বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আদালতের প্রতিনিধি দল সকালে ঘটনাস্থলে এসে জমির পরিমাপ করে।
পরে লাল নিশানা গেড়ে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করা হয়। যারা জবরদখলে আছে তাদেরকে উচ্ছেদ করার জন্য আমরা 12টার দিকে কাজ শুরু করি, এখন প্রায় 4টা বাজে। আংশিক কাজ করছি, বাকি কাজের জন্য না। এটা কোর্ট যখন আবার অর্ডার দিবে, বাকিটা যেটুকু হয়েছে বাকি অংশ পরবর্তীতে কোর্টের নির্দেশে করতে হবে। আদালত সূত্র জানায়, রায়পুর উপজেলার কাজীরচর মৌজার 356% জমি নিয়ে মৃত আবিদ, তসলিম, সিরাজ, মমতাজ ও বিল্লালদের মধ্যে 1983 সাল থেকে বিরোধ চলছিল। ওই বছর আবিদ ও হানিফ দেওয়ানি মামলা করেন। 21 বছর পর 2004 সালে আদালত তাদের পক্ষে রায় দেন। পরে হাইকোর্টেও সেই রায় বহাল থাকে। আদালতের নির্দেশে প্রশাসন জমি উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখলে দেয়। এদিকে 43 বছর পর জমি ফেরত পেয়ে আদালতের প্রতি শ্রদ্ধা জানান জমির মালিক। আজকে 35-36 বছর পর আমি আদালতকে বিশ্বাস করে আমি আদালতের আশ্রয় নিয়েছিলাম। আজকে আদালত আমাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হইতে নিম্ন কোর্ট পর্যন্ত আমাকে রায় দিয়ে আজকে আমাকে সরকারিভাবে আমাকে জমি দখল করে বুঝাই দিতেছে। জমি বুঝিয়ে দিতে আদালতের পক্ষে জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির, সার্ভেয়ার আব্দুর রহিম এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। দীর্ঘ 2 দশক পর যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। 27 অক্টোবর ঢাকায় 9ম জেএসি বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমা। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, আর পাকিস্তান প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন দেশটির অর্থমন্ত্রী আহাদ খান চিমা। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি ও আর্থিক খাতে সহায়তার নানা বিষয় এই বৈঠকে গুরুত্ব পাবে। সূত্র জানায়, ঢাকায় অবস্থানকালে আহাদ খান চিমা জেএসি বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সর্বশেষ বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক ঢাকাতেই অনুষ্ঠিত হয়েছিল 2005 সালের 12 সেপ্টেম্বর। কূটনৈতিক সূত্র আরও জানায়, জেএসি বৈঠকের সময়ের কাছাকাছি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে যাবেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সেখানে দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে। দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। এতে সর্বোচ্চ দামের নতুন ইতিহাস সৃষ্টি করেছে সোনা। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনায় বাড়ানো হয়েছে 4,618 টাকা। ফলে এক ভরি সোনা কিনতে গুনতে হবে 2,13,719 টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সোমবার বাজু স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত 9 অক্টোবর সোনার দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি সোনার দাম হয় 2,09,101 টাকা। এখন আবার দাম বাড়ানোর ফলে সেই রেকর্ড ভেঙে গেল। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম 2 ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ফলে তাদের সামনে এখন সিরিজে হোয়াইট ওয়াশ এড়ানোই লক্ষ্য। তৃতীয় ও শেষ ওয়ানডেতে মঙ্গলবার বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি হবে। এই ম্যাচটা জিতেই দেশে ফিরতে চান রিশাদ হোসেন। একই সঙ্গে দেশের মাটিতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়েও ভাবতে শুরু করেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছিল আফগানরা, যেখানে তারা 190 রান করে বাংলাদেশকে গুটিয়ে দেয় মাত্র 109 রানে। দুই দলের আত্মবিশ্বাস এখন একদম বিপরীতমুখী। আফগানিস্তান ক্রমশ শক্ত অবস্থানে, আর বাংলাদেশ যেন দিশেহারা। আফগানিস্তানের বোলাররাই এখন তাদের আসল শক্তি। দ্বিতীয় ম্যাচে আজমাতুল্লাহ ওমরজাই প্রথম 4 উইকেটের মধ্যে 3টি তুলে নেন। এরপর রশিদ খান তার ঘূর্ণিতে বাংলাদেশ দলকে ডুবিয়ে দেন। সিরিজে এখন 2-0 ব্যবধানে এগিয়ে আফগানিস্তান। বাংলাদেশ কি পারবে শেষ ম্যাচে সান্ত্বনার জয় তুলে নিতে, নাকি প্রথমবার টাইগারদের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করে ইতিহাস করবে আফগানিস্তান? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।